আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে নিউজ দেখছিলাম, উম, যাদেরকে জুলাই যোদ্ধা বলা হইতো এবং যাদের পক্ষে আমি নিজেও এক সময় কথা বলেছিলাম, আসলে তাদেরও দেখতেছি যে মাথায় যে রাজনীতিকের যে ভূত সেটা একেবারেই চেপে বসছে। তো এটা কেমন করে তারা সামান্য তেলের পেছনে পড়ে আছে, অথচ দেশে আরও কথা বলার জন্য অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছে না, বা সরকারের পক্ষে যে আন্দোলন করা উচিত যেসব বিষয়গুলো নিয়ে, সেসব বিষয়গুলো নিয়েও তারা কথা বলছে না। তারা বলছে যে বিশ্ববাজারে নাকি তেলের দাম বাড়েনি। তো তাদেরকে আমি বলবো, বিশ্ববাজারের দিকে তাকানোর দরকার নেই। গত 4 মাসের সৌদি, ওমান, কাতার বা ইউরোপের দিকে যদি নজর দেয় তারা দেখতে পারবে এরা কিন্তু তেলের দামের পাশাপাশি এখন কিন্তু 5% ভ্যাটও বসানো হয়েছে। মানে তেল নিলে সেখানেও গভর্নমেন্টকে 5% তেল দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তো এগুলো কিন্তু অনেক রাজনীতিবিদেরই জানা নেই। তো আসলে এগুলো জানা কিন্তু তাদের অনেক জরুরি। আমি বুঝি না বাংলাদেশে যারা রাজনীতি করে তারা বিভিন্ন ভৌগোলিক ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে কেন, বা এগুলা ব্যাপারে তারা আগে থেকে কেন স্টাডি করে না। রাজনীতি করার আগে অবশ্যই তাদেরকে এইসব বিষয়ে ভালো করে স্টাডি করা উচিত। এই জন্য, কারণ কি, স্টাডি না করলে বিভিন্ন ব্যাপারগুলো বের হয়ে আসবে না, তাদেরকে এগুলো ব্যাপারগুলো বের করতে হবে। তো এগুলো ব্যাপারে তাদেরকে ভালো করে স্টাডি করতে হবে। একটা জিনিস স্টাডি না করে হুট করে একটা মন্তব্য করে দিলে তো যে রাজনীতি করতেছে তার কিন্তু মতবিরোধ চলে আসে। আমরা যারা নিজস্ব জায়গা থেকে স্টেপ নিতে চাই, আমরা এরকম ছোট ছোট ভিডিও করেও আমরা করতে পারি, শেয়ার করতে পারি। এতে করে যে কজনই দেখলো আপনার ভিডিওটা, 200 বা 300 বা 400, এরকম যে কজনই দেখলো সবারই কিন্তু উপকার হবে। আমার তো মনে চাই এখানে যত চোরগুলো আছে এগুলো ধরে 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 ভিডিও বানাই বা ভিডিও করি, কারণ দেখি তো প্রতিদিন দেখি। কারণ আমি যে ভিআইপি জায়গায় কাজ করতেছি, এখানে এদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, হ্যাঁ, এই সম্মানের কারণে আমরা কোনো কিছু করতে পারি না, আমরা বাধাগ্রস্ত। তারপর সেদিন করেছিলাম, এরপরে আনফর্চুনেটলি আমার কাছে একটা মেলও আসে, গভর্নমেন্টের তরফ থেকে আমার ভিডিও ডাউন করার কথা বলা হয়। বাট যেহেতু এটা পার্সোনাল আইডি, তো সেখানে আমি ভিডিও ডাউন করি নাই, বাট ভিডিওকে অনলি করে আমি আমার প্রোফাইলে রেখে দিয়েছি। তা এখন কথা হচ্ছে যে এরা আমাদের দেশের টাকা পয়সা মেরে এই দেশে আজকে তারা সুন্দর জীবনযাপন করতেছে, এটা কাদের টাকা? আপনার আর আমার ট্যাক্সের টাকা। এখন বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, তো অবশ্যই বাংলাদেশে তেলের দাম বাড়বে। কারণ কি, দেখেন, দুবাইতে তেলের লিটার বর্তমানে 4 দেরহাম, 10 ফিলস। আপনার ডিজেলের দাম এখানে 4.5 দেরহাম। তো সুপারের দাম এই দেশে, মানে এই দেশের সবচেয়ে ভালো তেল যেটা সুপার, এই তেলের দামও 4.5 দেরহাম। তো তেলের দাম তো বাড়ছে, আর প্লাস এখানে 5% করেও লিটারে মানে ট্যাক্স দেওয়া হয়েছে। যতটুকু অ্যামাউন্ট আসবে এটার উপরে 5% প্লাস ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তো আপনি চিন্তা করেন, এখানে ট্যাক্স বসানো হয়েছে, প্লাস এখানে এত কাজ করা হচ্ছে, আর আপনারা রাজনীতিবিদেরা বলছেন যে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে, তেলের দাম কমছে, আর বাংলাদেশে তেলের দাম বাড়ছে। দেখেন, এই ধরনের মন্তব্যগুলো আসলে গ্রহণযোগ্যতা পায় না। আপনারা যারা রাজনীতি করতেছেন, ছাত্ররা যারা রাজনীতিতে আসছেন, তারা আসলে কীভাবে আসছেন আমার জানা নাই, বাট খুব খারাপ লাগে। কারণ ওই দেশের, আমি তো বাংলাদেশের হাজারো বাংলাদেশের নাগরিক, আমি তো আর দুবাইয়ের নাগরিক না, বাংলাদেশের নাগরিক। তো দুবাই আমরা যে ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি,
থাকতেছি আলহামদুলিল্লাহ, এখানে ভালোই আছি আমরা। এখানে সব কিছুর দামই এখন বর্তমানে বেড়ে গেছে, সবজি থেকে শুরু করে চালের ডালের সব কিছুর দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে এগুলো। তা এখন যেহেতু এগুলা বেড়ে গেছে দাম, তো সেখানে কিন্তু কিছু করার থাকে না আমাদের। ঠিক আছে, আমরা এখানে আমাদের হাতে কোনো কন্ট্রোল নাই যে আমরা এখানে কন্ট্রোল করতে পারবো, আমাদের হাতে কোনো কিছুই নেই। হ্যাঁ, তো তারপরে গভর্নমেন্ট, এখানকার গভর্নমেন্ট কি বলছে যে বিশ্ব বাজারের মন্দার কারণে এইখানেও কিন্তু একটা মন্দার সৃষ্টি হচ্ছে। গভর্নমেন্ট অলরেডি এখানে স্যালেন্ডার করছে, বলছে এখানে। আর আপনারা বলছেন যে বিশ্ব বাজারে দাম কমছে, বাংলাদেশের দাম বাড়ছে। বাংলাদেশে তো এটা যখন প্রতি বছরেই এই ধরনের ঝামেলাটা সৃষ্টি হয়, এটা নতুন না। ঠিক আছে, তেলের ব্যাপারটা বাংলাদেশে বিশ্ব বাজারে যদি 4 টাকা করে হয়, তাহলে আমি যদি দুবাই হিসাবটা ধরি তাহলে 150 টাকা পড়ে পার লিটার। তাহলে আপনাকে তো 150 টাকা হিসাবে বাংলাদেশে দিতেই হবে। তো বাংলাদেশ তো আর এটা অন্য দেশ থেকে আমার মনে হয় না যে 150 টাকার নিচে কিনতে পারে, কারণ দুবাই, সৌদি বা অন্য যেগুলো রাষ্ট্র আপনার তেল উৎপন্ন করে, হ্যাঁ, তারা কিন্তু এই তেলটা বাংলাদেশের কাছে বিক্রি করে। তাও তার মানে কি বাংলাদেশ তো আর এত কমে কিনতে পারে না। আমার মনে হয় না যে দুবাই গভর্নমেন্ট বাংলাদেশের কাছে তেল 100 টাকা বা 110 টাকা বিক্রি করে। বাংলাদেশের কাছে তারা অনেক ব্যারেল বিক্রি করে, ওই হিসাবে হয়তো বা অ্যাভারেজে 100+ পড়ে, আমার যত সম্ভব মনে হয়, যেটা বাংলাদেশের টাকায় আমি বলতেছি। তো তারপরে আপনারা এই ধরনের মন্তব্য করেন। তো আপনারা যারা রাজনীতিবিদ আসলে কীভাবে এগুলো মন্তব্য করেন, এগুলো মানুষের কাছে কীভাবে যে ছড়ান আমি জানি না। বিশ্ববাজারে সব জায়গায় এখন দামের ঊর্ধ্বগতি। তবে আমার মতে চাল ডাল সবজি শাকসবজি পেঁয়াজ আলু এগুলো দাম বাড়া বাংলাদেশে উচিত না, কারণ এগুলো বাংলাদেশে হচ্ছে, হচ্ছে। তো এগুলোর দাম বাড়ানো উচিত না। এগুলোর দাম স্থিতিশীল থাকা খুবই জরুরি, আর এগুলোর দাম স্থিতি থাকলে আমাদের জন্য ভালো। তো দেখা যাক, যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে তেলের একটা সংকট তৈরি হয়েছে, তবে রাজনীতিদের আমি বলবো যে আরও বেশি স্টাডি করা উচিত এগুলো বিষয় নিয়ে। ঠিক আছে, আর এইখানে যারা আছে, ওদিন কিন্তু একটা ভিডিও দিলাম, সামিম ওসমানকে দেখলাম, টাকলা মুরাদকে দেখলাম, হাসান মাহমুদকে দেখলাম, আরও অনেকেই আছে এখানে। যেমন বিএনপির সময় বিএনপি পালায়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পালাচ্ছে, আরও অনেকে ছেড়ে যাবে দেশ। তো আসলে এগুলা গ্রহণযোগ্যতা না, এতে দেশের আরও বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সামনে। বেকারত্ব বেড়ে যাচ্ছে দিন দিন, এগুলো আসলে চিন্তা ভাবনা করা উচিত। তো আমরা যারা সাধারণ জনগণ নিজ নিজ দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। তো এগুলো আমরা নিজেরাও চিন্তা করি যে আসলে হ্যাঁ, রাজনীতিবিদরা যারা এগুলো বলছে যে বিশ্ববাজারে সব কিছুর দাম কমছে আর বাংলাদেশে বাড়ছে, আসলে এটা ভুল। বিশ্ববাজারে সব জায়গায় দাম বাড়তেছে, কিন্তু কমছে না। ঠিক আছে, দাম বাড়ছেই। দুবাইতে আগে যেমন আমরা প্রতি মাসে খাওয়া দাওয়া মিলিয়ে 1000 টাকা, অর্থাৎ বাংলাদেশের 35,000 টাকা আমরা সুন্দরভাবে আমরা চলতে পারতাম। বাট বর্তমানে এমন সিচুয়েশন হয়ে গেছে যে আমরা একজন মানুষ 50,000 টাকাও চলতে পারি না, কারণ আমাদের রুম ভাড়া বেড়েছে, খাবারের খরচ বেড়েছে, আমরা চলতে পারি না। তো আমাদের দেখা যায় যে আমরা যদি বেতন পাই 6,000 টাকা তাহলে, বা 5,000 টাকা, এটা আমার কথা আমি বলতেছি, বাকিদের যারা লেবার ক্যাম্পে থাকে তারা তো ভালো আছে ওই হিসাবে। তো দেখা যায় 6,000 টাকা কামাইলে 2,000 টাকা রুম ভাড়া প্লাস খাওয়ান খরচে চলে যায় বর্তমানের যে অবস্থা, ভালোভাবে থাকতে গেলে। তো এই আর কি। আর যারা লেবার ক্যাম্পে থাকে তাদেরও তো সর্বনিম্ন একটা বেড স্পেসের দাম বর্তমানে 400 টাকা, প্লাস খাবার খরচ 400 টাকা, নিম্নে 800 টাকা চলে যায়। তো এই আর কি। তো বিশ্ব বাজারে তো সব কিছুর দাম বেড়েছে, তো বাংলাদেশও এই হিসাবে বাড়বে, কিন্তু বাংলাদেশের শাকসবজিটা আমার মতে বাড়া উচিত না। তো সবাই ভালো থাকবেন। ছোটো ছোটো জায়গার থেকে এইভাবে কথা বলবো, এভাবে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করবো, কারণ আগে হয়তো আমরা এভাবে বুঝলে হয়তো বা এখন আমাদের থেকে টপ র্যাঙ্কে কেউ যেত না। সেই 2006 সালে আমি আমার ফেসবুক ওপেন করেছিলাম আইডি। তো আজকে প্রায়
20 বছর 21 বছর আমার ফেসবুকের বয়স চলে। তা আমি মনে হয় যে ফেসবুকের সবচেয়ে সিনিয়র ব্যক্তি আমার যতটুকু মনে পড়ে। 2006 থেকে ওপেন করা আর এই যে 2026 পর্যন্ত টানা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।